ইতিহাসের সেরা নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, আশ্বস্ত করলেন প্রধান উপদেষ্টা। ঐকমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক, নির্বাচনের আগেই সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দাবি। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, বলছে বিএনপি, সংস্কার বিচার ছাড়া নির্বাচন চায় না জামায়াত। রাজধানীতে দলবদ্ধভাবে ছিনতাই, চাঁদাবাজি, অনেকেই দিচ্ছে রাজনৈতিক পরিচয়। চট্টগ্রামে নালায় পড়ে নিহত শিশুর দাফন, পরিবারের শোকের মাতম। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১শে সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: উন্মুক্ত কারাগার তৈরির উদ্যোগ, বন্দীদের সম্পৃক্ত করা হবে উৎপাদনমুখী কাজে। বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আনফ্রেলকে এমনটাই আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনফ্রেল প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। এশিয়ান নির্বাচনী গণতন্ত্রের অগ্রগতির কাজে নিয়োজিত নাগরিক সমাজ সংস্থাগুলির আঞ্চলিক নেটওয়ার্ক আনফ্রেল এই অঞ্চল জুড়ে নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার এবং নাগরিক সম্পৃক্ততাকে সক্রিয়ভাবে সমর্থন করে আসছে। এই সময় বাংলাদেশের স্বাধীন ও নাগরিক নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রচেষ্টা পুনর্গঠনের প্রতিশ্রুতি তুলে ধরে আনফ্রেল। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে বিচার ও সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিতে হবে বলে ঐকমত্য কমিশনের কাছে মতামত তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কোনো দল বা গোষ্ঠীর কারণে সংস্কার আটকে গেলে জনগণ আবারও রাস্তায় নামবে বলেও জানান দলটির নেতারা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের জন্য মতামত নিতে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এনসিপির সাথে বৈঠক। কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১২৯টি বিষয়ে একমত এনসিপি। ভিন্ন মত রয়েছে এমন প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনের সাথে টানা ৬.৫ ঘণ্টা আলোচনা করে দলটি। বৈঠকে প্রধানমন্ত্রীর এককেন্দ্রিক ক্ষমতার ভারসাম্য, সংবিধান সংশোধনে গণভোটের ব্যবস্থা করা সহ বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এনসিপি নেতারা। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করেছি এবং উচ্চকক্ষ হতে হবে ভোটের আনুপাতিক, আসনের আনুপাতিক নয়, এবং নির্বাচনের আগেই উচ্চকক্ষের প্রার্থীর ঘোষণা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। আমরা ১০০ আসনে নারী প্রার্থী প্রত্যক্ষ ভোটে প্রতিযোগিতা করে সংসদে যাবে, এই প্রস্তাবকে নীতিগতভাবে সমর্থন করেছি। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেটাকে নামকরণ করতে হবে। এদিকে আগামী সংসদ নির্বাচনে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একসাথে চাই বলে জানিয়েছে এনসিপি। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করা লাগবে। উচ্চকক্ষ নিম্নকক্ষের 2/3 মাধ্যমে হওয়ার পরেও আমাদের গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য। এর আগে সকালে বৈঠকের শুরুতে জাতির আকাঙ্ক্ষা পূরণে জাতীয় সনদ তৈরির পক্ষে মত দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এই দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কিভাবে পর্যদস্ত করা হয়। আমরা দেখেছি কি করে গণতন্ত্রের সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয় সেই বিজয়কে বিভিন্নভাবে ভুলুণ্ঠিত করা হয়। নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি অংশ নেন। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। ভারত, আমেরিকা বা চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণই, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে সময় মতো ভোট গ্রহণের দাবি বিএনপি ও সমমনা দলের নেতাদের।
সংস্কারের নামে জনগণের সাথে অন্তর্বর্তী সরকার নাটক করছে বলে অভিযোগ তাদের। আরেফিন শাওনকে সঙ্গে নিয়ে মাহিলা ইসলামের রিপোর্ট। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে এই আলোচনা সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের বিকল্প নেই মন্তব্য করে সভায় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র চাপিয়ে দেয়া যায় না, এটি চর্চা করতে হয়। এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত আলোচনায় ১/১১ পরিবেশ তৈরির অপচেষ্টা হলে রাজপথে নামবে বিএনপি, এমন হুঁশিয়ারি দেন দলটির জ্যেষ্ঠ নেতা জয়নুল আবদিন ফারুক। আবারও কোনো চক্রান্তে যদি এই মুক্তিযুদ্ধের প্রতি অবহেলা করা হয়, রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতে মুসলিম নির্যাতন ও হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে আশ্রয় দেয়াই প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়। বাংলাদেশের গণহত্যাকারী, বাংলাদেশকে বিচ্ছিন্ন করা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। এরপর ভারত গণতান্ত্রিক রাষ্ট্রের দাবি করতে পারে। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে গণযোগদানের অনুষ্ঠানে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে নাটক করছে। যতই সংস্কার করেন না কেন, বড় বড় রাজনৈতিক দলগুলি যদি ঐক্যমত না হয়, এই সংস্কারগুলি ডাস্টবিনে যাবে। সকালে একরকম, বিকেলে একরকম কথা না বলে বিসমিল্লাহ পড়ে অজু করে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন, ভাষণে বলে দেন কখন নির্বাচন হবে। বিগত ৮ মাসে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও নতুন বিনিয়োগ নেই বলেও অভিযোগ এলডিপি চেয়ারম্যানের। ৯ মাস ক্ষমতায় আছেন। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। পূর্ণাঙ্গ সংস্কার এবং জুলাই হত্যাকারীদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত জনগণ নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। লালমনিরহাটে জেলা জামায়াত আয়োজিত সমাবেশে তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৫ বছর পুরো দেশকে একটি কারাগার এবং নির্যাতন কেন্দ্রে পরিণত করেছিল। বিচারের নামে তামাশা করে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের হত্যা করার অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় নেতাকর্মীদের একা করে ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে যাওয়ার সমালোচনাও করেন তিনি। এর আগে সকাল থেকে কালেক্টরেট মাঠের সমাবেশস্থলে দলে দলে আসতে শুরু করেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচনে মেনে নেবে না। প্রধান উপদেষ্টা বারবার তিনি ঘোষণা দিয়েছেন, এবারের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন হবে। আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো, আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আওয়ামী লীগ যেন মিছিল বা সভা সমাবেশ করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে তিনি বলেছেন, নিরপরাধ কাউকে যেন কোনো মামলায় ফাঁসানো না হয়। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে ধাপে ধাপে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিমানবন্দর থানায় এসে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় বলেন, আওয়ামী সন্ত্রাসীদের ধরতে গড়িমসি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের থাকা এবং খাবার অবস্থাগুলি দেখার জন্য। এখানে আপনারা জানেন, এখানে থাকার অবস্থাগুলি খুবই খারাপ। এদের থাকার অবস্থাগুলি খুবই খারাপ। এটা কিভাবে আরও উন্নত করা যায়, এটা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের এই ইনস্ট্রাকশন দিতে, এদের কিভাবে উন্নতি করা যায় এই জন্য আমরা প্রত্যেকটা ভিজিট করে দেখতেছি। বিমানবন্দর থানা পরিদর্শনের পর তুরাগ, উত্তরা পশ্চিম ও পূর্ব থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।
রাজধানীর অলিগলি আর রাস্তার মোড়ে মোড়ে ছিনতাই চাঁদাবাজির ঘটনা ঘটেই চলেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী। অনেক ক্ষেত্রে অপরাধীরা পরিচয় দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য হিসেবে। তবে পুলিশ বলছে এই অপরাধীদের বিরুদ্ধে গ্রহণ করা হয়েছে জিরো টলারেন্স নীতি। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। পরিবর্তিত পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন এলাকায় কিছু চক্র ছিনতাই চাঁদাবাজিতে সক্রিয় হয়ে উঠেছে। দিন বা রাতের বিভিন্ন সময়েই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। এসব অপরাধীর অনেকেই নির্দিষ্ট বলয়ের মধ্যে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। বিশেষ করে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, মগবাজার ও উত্তরা এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। তবে পুলিশ বলছে অপরাধীদের ধরতে নিয়মিত সাঁড়াশি অভিযান চলছে। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। অনেক ছিনতাইকারী অভ্যাসগত অপরাধী গ্রেপ্তার হয়েছেন এবং বিভিন্ন অপরাধপ্রবণ এলাকাগুলোতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে আমরা অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। ছিনতাইয়ের পাশাপাশি অনেকেই আবার বিভিন্ন দোকান ও রাস্তায় চাঁদাবাজি করছে। সম্প্রতি ধানমন্ডির জিগাতলা এলাকায় এমন এক ঘটনায় 3 ঘন্টার মধ্যে চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্টরা বলছেন প্রশাসনিক দুর্বলতার সুযোগে অনেকেই এসব অপকর্মে লিপ্ত হচ্ছে। অপরাধ আড়াল করতে অনেকে আবার বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করছে। অপরাধীদের অনেক কৌশল থাকে, তাদের যে কৌশলের একটা অংশ হিসেবে সেটা হতে পারে তারা এই পরিচয় ব্যবহার করতে পারে। বাট আমাদের কাছে অপরাধীদের পরিচয় অপরাধী হিসাবেই এই চাঁদাবাজিটার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। যেসব মামলা হচ্ছে, মামলার যে আসামি, সে আসামিগুলো গ্রেপ্তার হচ্ছে। জনগণের নিরাপত্তা রক্ষায় কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। যে কোনো সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। নিয়তির কি নির্মম পরিহাস। চট্টগ্রামে নালায় নিখোঁজের 14 ঘন্টা পর শিশুটির মরদেহ মিলেছে তার বাড়ির সামনের চাকতাই এলাকায়। মাত্র 6 মাসের শিশুকে হারিয়ে শোকে কাতর পরিবারটি। সকাল 9:45টার দিকে আবর্জনার মধ্যে ভেসে থাকা ছোট্ট শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে জানাজা শেষে গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়। চট্টগ্রাম থেকে কমল দাস, ইকবাল হোসেন জীবন ও হাসান ফেরদৌসের সহায়তায় ডেস্ক রিপোর্ট। ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। না ফেরার দেশে পাড়ি জমালো চট্টগ্রামের ফুটফুটে 6 মাস বয়সী শিশু শেহরিশ। নিখোঁজের পর ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের প্রায় 14 ঘন্টা চেষ্টার পর মরদেহ মিলেছে তার বাড়ির সামনের চাকতাই খালে। নগরীর আসাদগঞ্জ চামড়াগুদাম এলাকায় আবর্জনার মধ্যে ভেসে থাকা শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয় জনতা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। এ সময় হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। খালের পাশ থেকে দেখতেছে একটা শিশু নিচে খালে পড়ে রয়েছে, হাত একটা মাটির নিচে আর পা দুটো উপরে, একটা হাত উপরে। পরে জানাজা শেষে শিশুর গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়। মায়ের বুক খালে না হয়, এরকম যেন আর কোনো অভিযোগ এরকম যেন মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, আমরা অতি শীঘ্রই এরকম যেগুলো অসঙ্গতি আছে এগুলো খুব দ্রুত সময়ে যেন আমরা রেলিং, স্ল্যাব সহ এগুলো যেন আমরা দ্রুত সময়ে রিফারিং করে দিই। এর আগে রাতভর নগরীর চকবাজার কাপাসগোলা নালায় উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। স্রোতবাহী একটা খালের মতো একটা ড্রেন, বড় ড্রেন, সেখানে যখন বৃষ্টি হয়েছে প্রচণ্ড স্রোত ছিল, বাচ্চাটা যখন পড়ে গেছে, তার মা উঠছে, বাচ্চাটা উঠতে পারে নাই। শুক্রবার রাতে নগরীর চকবাজারে কাপাসগোলা ব্রিজের কাছে বৃষ্টির মধ্যে চলন্ত একটি ব্যাটারি চালিত অটোরিকশা নালায় পড়ে যায়। শিশুকে নিয়ে তার মা সালমা বেগম ও নানি এই অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। শিশুটিকে তার মা ধরে রাখলেও নালায় স্রোতের কারণে হাতছাড়া হয়ে তলিয়ে যায়। তাৎক্ষণিক মা ও নানিকে স্থানীয়রা উদ্ধার করলেও শিশুটি ভেসে যায়। মাকে তুলছি প্রথমে, তুলনার পরে তারপরে দাদিকে তুলছি। বাচ্চাটা বাচ্চাটা পাইনি। এ ঘটনার পর নগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের কথা বলেন চট্টগ্রামের মেয়র। পাশাপাশি ময়লা আবর্জনা নালায় না ফেলার আহ্বান জানান। স্ল্যাব এবং ম্যানহোলের ঢাকনা করে দিতে এবং সিডিএর আন্ডারে যেগুলো স্ল্যাব এবং ম্যানহোল আছে তারা ঢাকনা শুরু করে দেবে, পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে যেগুলো আছে তারা সেটা করে দেবে। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চট্টগ্রামের নালা নর্দমা আর খালগুলো যেন মৃত্যু ফাঁদ। 5 বছরে নালায় পড়ে মৃত্যু হয়েছে অন্তত 8 জনের। কিন্তু এর দায় নিতে রাজি নয় নগর কর্তৃপক্ষ।
তারা এগুলোকে দুর্ঘটনা বলে দায় এড়াচ্ছেন। চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। গণমাধ্যমের তথ্য বলছে 2023 সাল থেকে এখনো পর্যন্ত নালায় পড়ে 8 জনের মৃত্যু হয়েছে। 2023 সালের 7 আগস্ট পাহাড়তলিতে নালায় পড়ে মারা যান কলেজ ছাত্রী নিপা। 2021 সালের 30 জুন 16 শহর এলাকার চশমাখালে পড়ে অটোরিকশা চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। একই বছর 25 আগস্ট মুরাদপুরে ড্রেনে পড়ে নিখোঁজ হন এক সবজি ব্যবসায়ী। 2024 সালে নগরীর আছাদগঞ্জে খালে পড়ে মারা যান কলেজ শিক্ষার্থী আজিজুল হাকিম। এত মৃত্যুর পরেও নিরাপদ হয়নি নগরীর ঝুঁকিপূর্ণ নালা ও খালপাড়। কাগজে কলমে প্রকল্প বাস্তবায়নের গল্প শোনালেও সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম মহানগরী। আর এজন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ সহ সিটি কর্পোরেশনকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। পরিকল্পনা 63-তেও নেওয়া হয়েছে, 95-এ নেওয়া হয়েছে। এখন আরেকটি পরিকল্পনার উদ্যোগ সিডিএ নিয়েছিল, সেটিও এখন পর্যন্ত অনুমোদন হয়ে আসেনি। অর্থাৎ প্রকল্প অনুমোদনের আগেই মেয়াদ শেষ। আমার কোনো কন্ট্রোলিং নাই সিটির বিকাশের মধ্যে। চট্টগ্রাম সিটি মেয়র বলছেন, নালা ও খালগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। খাল নালা সংস্কারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বাস্তবায়ন করেছে 4 প্রকল্প, যার জন্য বরাদ্দ 14,349 কোটি টাকা। এরই মধ্যে খরচ হয়েছে 8,312 কোটি টাকা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জেলখানার নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করতে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে কারা অধিদপ্তর। একই সঙ্গে উন্মুক্ত কারাগারের ধারণা থেকে যে কোনো ইকোনমিক জোনে প্রথমবারের মতো কারেকশন ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামে একটি কারাগার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে 15 থেকে 20,000 বন্দী নিজেদের সংশোধনের পাশাপাশি পাবেন উপার্জনের সুযোগ। 21 টেলিভিশনকে এসব তথ্য জানিয়েছেন আইজি প্রিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। কারাগার মানে শুধু নরক যন্ত্রণা নয়, কারণে অকারণে শাস্তি ভোগও নয়। এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে বিশ্বের অনেক দেশেই উন্মুক্ত কারাগারের কার্যক্রম চলে আসছে আরও আগ থেকেই। উন্মুক্ত কারাগারের ধারণা থেকে এবার উন্নত রাষ্ট্রগুলোর সঙ্গে তাল মিলিয়ে দেশের যে কোনো ইকোনমিক জোনে কারেকশন ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামে একটি ভিন্নধর্মী কারাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এই কারাগারে বন্দীর ধারণ ক্ষমতা হবে 15 থেকে 20,000। বেসরকারি উদ্যোক্তাদের যুক্ত করার মধ্য দিয়ে স্থাপন করা হবে 10 ইউনিটের উৎপাদনমুখী কারখানা। কারাবন্দীদের দেয়া হবে উন্নত প্রশিক্ষণ। তবে এর আগে জেলের নাম পরিবর্তন চায় কারা অধিদপ্তর। বাংলাদেশ জেলের পরিবর্তে এটা কারেকশন সার্ভিস বাংলাদেশ নাম করার জন্য আমরা প্রস্তাব প্রেরণ করেছি। ইন অ্যান অ্যাভারেজ যদি 1000 বন্দী উৎপাদনমুখী কারখানায় ধরি তাহলে 10টা ইউনিটের মতো কাজ হতে পারে। বন্দীদেরও এমন একটা এনভায়রনমেন্ট ওখানে অফার করতে চায় যেটা ওপেন জেলে পৃথিবীর বিভিন্ন জায়গা আছে, তার ইট উইল বি নট লাইক এ ট্রেডিশনাল জেলের মতো হবে না। এই উদ্যোগ আলোর মুখ দেখলে হাজারো কারাবন্দীর কর্মসংস্থান নিশ্চিত হবে বলে জানান তিনি। আমাদের উদ্যোগ যদি সফল হয় তাহলে তারা ইভেন কোনো বন্দীর জেলে থেকেই কিন্তু তার পরিবারকে তার যে ইনকামটা হবে এটার মাধ্যমে সে কিন্তু তার পরিবারকেও সহায়তা করতে পারবে। কারা প্রধান আরও জানান, নিরাপত্তা শতভাগ নিশ্চিত করেই কারাগারের তথ্য প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যেমন আমরা উৎপাদনমুখী করবো, একই সাথে আমাদেরকে নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। সো আমরা তথ্য প্রযুক্তি নির্ভর করে বিশেষ এআইটাকে ব্যবহার করবো এখানে তাদের কমিউনিকেশন এবং অন্যান্য বিষয়গুলোকে নিয়ন্ত্রণ এবং মনিটরিং করার জন্য, যাতে হার্মফুল কোনো কমিউনিকেশন ওইখান থেকে বাইরে না হয়। নীতিগত অনুমোদন পেলে শুরু হবে উদ্যোগ বাস্তবায়নের কাজ। সরকার ডেফিনেটলি ডিসাইড করবে কোথায় সুবিধাজনক হবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ থেকে সাময়িক বহিষ্কৃত 8 শিক্ষার্থীর ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার সকালে মানববন্ধনের পর কলেজ কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতারা। এতে বলা হয় 8 শিক্ষার্থীর বহিষ্কার আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং তাদেরকে নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতা শ্যামল মালুম। গত বছরের 19 নভেম্বর শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনাকে কেন্দ্র করে 8 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
মুজিবের ছবি নামানোর কারণে যদি কারো ছাত্রত্ব চলে যায়, এইটা তো শহীদদের রক্তের সাথে বেইমানি করা। শহীদদের যারা এই বাংলাদেশে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে, যারা সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণে যারা জীবন দিল, তাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা এইরকম দুঃসাহস করে, আমরা কিন্তু যেখানেই তাদেরকে পাই আমরা কিন্তু তাদেরকে ছাড়বো না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের কথা ক্লিয়ার। এইখানে যারা আছে তারা পরীক্ষা দিবে, তারা ক্লাসে ফিরবে এবং তাদেরকে ক্লাসে ফেরার ব্যবস্থা করতে হবে। আমরা সেই মর্মেই স্মারকলিপি দিয়েছি। বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক উন্নয়নে ভারতের নাক গলানো উচিত হবে না বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, স্বাধীনতার আগের সম্পদ ফেরত ও সম্পর্ক উন্নয়নের স্বার্থে বাংলাদেশের প্রকৃত দাবিগুলো মেনে নেওয়া উচিত। নাইম আহমেদের রিপোর্ট। প্রায় 15 বছর পর 17 এপ্রিল ঢাকায় হয়েছে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এর মধ্য দিয়ে দুই দেশের আশা সম্পর্ক আরও উন্নত হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশের সরকার পরিবর্তনের পর ঢাকার নেতৃত্ব অনেক শক্তিশালী। পাকিস্তানের রয়েছে নিজস্ব পররাষ্ট্রনীতি, তাই বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নে ভারতের নাক গলানো উচিত নয়। বাংলাদেশ পাকিস্তান স্বাধীন সার্বভৌম দেশ এবং ঢাকার শক্ত অবস্থানের জন্য ভারত হস্তক্ষেপ করতে পারছে না। তাছাড়া অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতের হস্তক্ষেপ উচিত নয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের কাছে সম্পদ পাওয়ার বিষয়ে তিনি বলেন, এই দাবির সত্যতা রয়েছে এবং তা পরিশোধ করা উচিত। স্বাধীনতা পূর্ববর্তী সম্পদের বিষয়টি পাকিস্তান খতিয়ে দেখবে। সম্পর্ক উন্নয়নে প্রয়োজনে কিস্তির মাধ্যমে দাবিকৃত অর্থ ফেরত দেওয়া সম্ভব। তবে 1971-এর গণহত্যার বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তানের ভিন্ন ভিন্ন মতবাদ রয়েছে। এ নিয়ে আলোচনা হতে পারে। পাকিস্তান চাইবে যে বাংলাদেশের মানুষ উদারতা দেখাবে এবং সামনের দিকে নতুন করে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাবে। 1971 নিয়ে দুই দেশের আলাদা আলাদা মতবাদ রয়েছে, তবে তাদের উচিত আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্ক জোরদার করা। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর সম্পর্ক উন্নয়নে শীর্ষ পর্যায়ে বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে বলেও মনে করেন এই বিশ্লেষক। নাইম আহমেদ, 21 টেলিভিশন। মাথাপিছু আয়ে ভারতের থেকে এগিয়ে থাকলেও বাংলাদেশের জনগণ ইন্টারনেট কিনতে পারছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আজ থেকেই কার্যকর করছে 500 টাকার প্যাকেজে 10 MBPS সুবিধা। টেলিকম অ্যান্ড টেকনোলজি সাংবাদিকদের সংগঠন TRNB'র গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন। আদিত্য মামুনের রিপোর্ট। বিটিআরসি ভবনে টেলিকম অ্যান্ড টেকনোলজি খাতের সাংবাদিকদের সংগঠন TRNB'র আয়োজনে ইন্টারনেট সেবা, সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক। যোগ দেন মোবাইল ইন্টারনেট, ব্রডব্যান্ড ইন্টারনেট অপারেটর সহ সংশ্লিষ্টরা। বিটিআরসি শুড টেক অ্যান ইনিশিয়েটিভ টু কন্ডাক্ট এ কস্ট মডেলিং এগেইন। ব্যান্ডউইথের সহজলভ্যতার সুযোগ কাজে লাগাতে ব্রডব্যান্ড সেবার সংযোগের ক্ষেত্রে ন্যূনতম 20 MBPS গতির সেবা দেওয়ার দাবিও তাদের। তবে শনিবার থেকেই 500 টাকায় মিলছে 10 MBPS গতির ইন্টারনেট। আজ থেকে আমরা 5 MBPS এর যে এই প্যাকেজটা আমরা রাখবো না, এটা 10 MBPS এবং যত তাড়াতাড়ি সম্ভব সলভ হলে আমরা সেটা 20 MBPS উন্নীত করব। 10,000 টাকার ট্রান্সমিশন কস্ট 40 টাকায় চলে আসছে। যদি এই জায়গায় আসতে পারে 5 টাকায় আসতে পারবে, খুব বেশি ডিফারেন্স না। কিন্তু মোবাইল ইন্টারনেটের দাম কমানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালার দাবি অপারেটরদের। 500 টাকা নিচে কোনো চার্জ নাই। আমাদের এই 15 টাকা লেস করে প্রাইস দিয়ে আমরা কিন্তু সাস্টেইনেবিলিটি, যেটা আমরা সাস্টেইন করতে পারবো, সেটা কিভাবে মোবাইল পাবে, ফিক্সড ওয়্যারলেস লাইন পাবে, সবকিছু যাতে একসঙ্গে একটা জায়গায় থেকে যদি আমরা পার্টনারশিপের মাধ্যমে করতে পারতাম, এই কাস্টমারের জন্য অনেক ইজ হয়। এদিকে বিটিআরসি চেয়ারম্যান জানান, শিগগিরই ইন্টারনেটের দাম নির্ধারণ করে আইএসপি ও MNOদের নীতিমালা দেয়া হবে, যাতে দুটি সেক্টরকেই সমন্বয় করা যায়। ইন্টারনেট বন্ধের কোনো ক্লজ যেন না থাকে। 2001-এর আইনটাকে এমনভাবে তৈরি করা যেটা টেলিকমিউনিকেশন সেবাটাকে যেন ডিজিটাল সেবার সহায়ক করে তোলা যায়, সেই জন্য দেশের ইন্টারনেট ও ডিজিটাল সেবার উন্নতির জন্য কাজ চলমান আছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, আইএসপি হোল্ডারদের সার্ভিস ভালো না হলে লাইসেন্স বাতিল করা হবে। আমি মনে করি বাংলাদেশের ইন্টারনেটের কোয়ালিটি বিবেচনা এর দাম পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি। 2 বছরে মাইলস্টোন অ্যাচিভ করার না করার জন্য যে পেনাল্টিগুলো হবে সেগুলো খুব শিথিল হবে, ফ্লেক্সিবল হবে, কিন্তু তারপরেও যদি আপনি মাইলস্টোনগুলো অ্যাচিভ না করেন
পলিটিক্যাল মোটিভেশন বা অন্য যে কোনো কারণে, তাহলে আপনার লাইসেন্সটা উইথড্র করে নতুনদেরকে সুযোগ দেওয়া হবে। সেই সাথে আইএসপি ও মোবাইল অপারেটরদের নিজ নিজ গণ্ডির মধ্যে থেকেই ব্যবসা পরিচালনারও নির্দেশ দেন তিনি। আমি যদি এনটিটিএনকে কানেকশনের বাইরে এসে গ্রোথ বিজনেসকে কনভার্ট করতে পারি, তাহলে আমার মোবাইল কোম্পানিগুলোর এবং আইএসপিদের আর এনটিটিএন বিজনেসে আসার প্রয়োজন হবে না। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নিয়ে নিহত ব্রাহ্মণবাড়িয়ার হোসেনপুরের যুবক আকরাম হোসেনের বাড়িতে এখন শোকের মাতম। ছেলেকে হারিয়ে পাগল প্রায় তার মা। শুক্রবার আকরামের এক সহযোদ্ধার মাধ্যমে মৃত্যুর খবর পায় তার পরিবার। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পরিবারের বড় ছেলে আকরাম হোসেনের মৃত্যুর খবরে পাগল প্রায় তার বাবা মা। ঋণগ্রস্ত সংসারের চাকা সচল করতে প্রায় 9 মাস আগে ধার দেনা করে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন আশুগঞ্জের হোসেনপুরের এই আকরাম। রাশিয়ায় গিয়ে ওয়েল্ডারের কাজ করেন, এতে ভালোই চলছিল তার পরিবার। পরে 2 মাস কর্মহীন থাকার পর দালাল চক্রের প্রলোভনে রুশ বাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে অংশ নেন। গত 13 এপ্রিল ছেলে আকরামের সাথে শেষ কথা হয় বাবা মার। এরপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। গেল শুক্রবার আকরামের এক সহযোদ্ধা ময়মনসিংহের এক ব্যক্তিকে ফোন করে জানায় ইউক্রেনের বোমা বিস্ফোরণে 14 এপ্রিল নিহত হয় আকরাম। হামলা হয়েছে ড্রোন হামলাতে, তারপরে আর্টিলারি ইয়াতে মোটর সোটর দিয়ে সম্ভবত যেখানে পলাইছি বাড়ির ইয়াতে পলাইছেন আর কি বেসমেন্টে, তো এখানে পুরো ইয়া করে হলাইছে, ধ্বংস করে হলাইছে। শুধু আকরামই নয়, তার পুরো ইউনিট বোমা বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যায়। ছেলের মৃত্যুর খবর যেন কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবার। সরকার কাছে আমরার ক্ষতিপূরণ চাই, আমার ছেলের লাশটা চাই। আমি যে গেলাম বাইক থেকে যাইতে পারবি না, আব্বা বাইক যাওয়ার কোনো পথ নাই, যদি বাইক যাইতাম চাই পরে গুলি করে দিব। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। সরকারের কাছে এই দাবি, আমরা বাইপুতের লাশটা চাই আর ক্ষতিপূরণ চাই। আমরা অনেক ঋণ হইছে, দ্রুত আমরা লাশটা চাই। আর লাশটা আনার জন্য আমি আমার প্রশাসনিকভাবে সহযোগিতা করব। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ চলছে। তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের প্রক্রিয়াগত কার্যকলাপ সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে এবং এই ক্ষেত্রে তার যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, উপজেলা প্রশাসন তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। আকরামের মতো রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া যুবকদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সবার। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আগে চাঁদা তুলতেন মামা, এখন উঠাচ্ছেন ভাগিরা। পাটুরিয়া মানিকগঞ্জ ঢাকা রুটে চলাচল করা 1000 গাড়ি থেকে গড়ে 500 টাকা চাঁদা নেওয়া হচ্ছে। চাঁদার এই পরিমাণ প্রতিদিন 5 লাখ টাকা, যা মাসে দাঁড়ায় 1.5 কোটিতে। দিনের পর দিন এসব চললেও জানা নেই প্রশাসনের। আর অভিযুক্তরা বলছেন চাঁদাবাজি নয়, নিয়ম মেনেই ওঠানো হয় টাকা। মানিকগঞ্জ প্রতিনিধি আলামিন মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার দৃশ্য এটি। বাস স্ট্যান্ডে আসা প্রত্যেকটি গাড়ি থেকে এভাবেই নেওয়া হয় চাঁদা। প্রতিটি গাড়ি থেকে নামে বেনামে নেওয়া হয় 100 থেকে 200 টাকা। তবে এই চাঁদা কিসের তা জানেন না চালকরা। মানিকগঞ্জ 100 টাকা, গাড়িতে 200 টাকা পার্কিং আছে, আর এখানে 50 টাকা পার্কিং, আর রাস্তায় ওই 20 টাকা করে, আর মানিকগঞ্জ 100 টাকা, টোটাল 500 টাকার মতো লাগে আমাদের। আমরা নিচে 200 টাকা, সব মিলিয়ে কত টাকা নিতেছে? এই 420 টাকা। আমারে অর্ডার দিছে, মানে একটা বলছে যে ওটার জন্য সেটাই, অন কারে কি দেয় না দেয় সেটা আমি জানি। আমি জানি যে আমি পারিশ্রমিক হিসাবে আমি 20 টাকা পাই। শুধু মানিকগঞ্জ বাস স্ট্যান্ড নয়, গাড়ি থেকে চাঁদা নেয়ার অভিযোগ পাটুরিয়া ঘাটেও। ঘাটে আসা গাড়িগুলো থেকে নেওয়া হয় 300 থেকে 500 টাকা পর্যন্ত। চালকরা বলছেন আলাল আর বাবুলের নাম ভাঙিয়ে নেওয়া হয় এসব চাঁদা। লিটন বাবুল এরাই মানিকগঞ্জের নিয়ন্ত্রণ করে আর কি মালিক সমিতির। জানদার হলো মালিক সমিতির কর্মকর্তারা, এই আপনার আলাল চেয়ারম্যানের বাইক নেয়। আগে ঘাট থেকে চাঁদা নিতেন শিবালয় উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম খান। অনেকেই বলছেন এখন নিচ্ছেন তার ভাগিনা জেলা বিএনপির সদস্য আলাল উদ্দিন। আর বাস স্ট্যান্ড থেকে চাঁদা উঠাতেন শ্রমিক লীগ সভাপতি বাবুল সরকার। আর এখন নেয় তার ভাগিনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন। কেউ কেউ বলছেন সায় আছে আরও উপরের লোকজনের। আলাল হে
আপনার দোকান নিতে আপনার নাম বাঙ্গায় 150 টাকা 300 টাকা করে 350 টাকা করে নেয়। লিটন এরা ওই রীতা আফার সাথে রাজনীতি করে, আর মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে ওরাই লুটপাট করে খাইতেছে আর কি। তবে চাঁদা নেয়ার কথা অস্বীকার করছেন তারা। বাসেই নেওয়া হয় আর ট্রাকে, এর বাইরে কোনো টাকা ওঠানো হয় না। পুরো যে পার্কিংটা আছে 50 টাকা, এটা তো সরকারি টাকা, ইজারাদার হিসেবে ডাক আনছি। যদি এর বাইরে কেউ ওঠায় তাহলে সেগুলো আমাদের লোক না, আমাদের দায়িত্ব না। এখানে যে কাউন্টার যে লোকজন আছে তাদের পরিচালনা ব্যয় হয়তো বা লামসাম কিছু নেওয়া হয়, কিন্তু 300-400 টাকা নেওয়া হয়, এটা সঠিক না, এটা আমার জানা নেই। পৌরসভার পার্কিং কর ছাড়া বাড়তি চাঁদা নেয়ার কথা জানা নেই পুলিশের। তবে এই কর্মকর্তা বলছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। পার্কিং যেহেতু লিগ্যাল এটা নিতে পারে, কিন্তু পার্কিংয়ের বাইরে 1 টাকাও ওঠানোর কোনো অনুমতি নাই। এই চাঁদাবাজি চক্রের সাথে জড়িত যারা আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পাটুরিয়া মানিকগঞ্জ ঢাকা এই রুটে প্রতিদিন বিভিন্ন পরিবহন কোম্পানির প্রায় 1000 গাড়ি চলাচল করে। গাড়ি প্রতি 500 টাকা নেওয়া হলে প্রতিদিন চাঁদা ওঠে 5 লাখ টাকা, যা মাসে দাঁড়ায় 1.5 কোটিতে। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। গাজীপুরের টঙ্গীতে একটি ফ্ল্যাটে ভাই বোনকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের বাবা আব্দুল বাতেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন। পরে এই ঘটনায় শিশুদের মাকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার জানান, শুক্রবার বিকেল 4:45টার দিকে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের রূপবান টেক এলাকার একটি 8তলা ভবনের 3য় তলা থেকে শিশু আব্দুল্লাহ ও তার বোন মালিহার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুদের বাবা মাকে হেফাজতে নেওয়া হয়। এছাড়া গত রাতেই বাবা আব্দুল বাতেন মিয়া বাদী হয়ে অজ্ঞাতদের নামে থানায় মামলা করেন। প্রাথমিক তদন্তে মা আলেয়া বেগমের সম্পৃক্ততা পাওয়া গেছে। গতকালকের এই জোড়া শিশু খুনের ঘটনায় মামলা হয়েছে, আমরা একটা মামলা নিয়েছি। এই মামলায় ওই বাচ্চা দুটোর মাকে আমরা জিজ্ঞাসাবাদে ভিডিও ফুটেজ পর্যালোচনা, পারিপার্শ্বিক সাক্ষ্য এবং অবস্থা পর্যালোচনায় আমরা তার মাকে আমরা প্রাথমিকভাবে হত্যাকারী হিসাবে শনাক্ত করেছি। সংবাদ শেষ করছি রাঙামাটির জলকেলি উৎসবের খবর জানিয়ে। রাঙামাটিতে ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসবে দেশি বিদেশি হাজারো মানুষের সমাগম ঘটে। মারমা সম্প্রদায়ের এই উৎসবে যোগ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাঙামাটির প্রতিনিধি সত্রং চাকমার পাঠানো ভিডিও, চিত্র, রিপোর্ট নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। মারমা সঙ্গীত ও নৃত্য পরিবেশনে জলকেলি উৎসবের জমকালো আয়োজন। পুরনো বছরের গ্লানি, দুঃখ, অপশক্তিকে ধুয়ে মুছে দিয়ে নতুনকে স্বাগত জানাতে উৎসবে মেতে ওঠেন মারমা সম্প্রদায়ের তরুণ তরুণী ও সব বয়সী মানুষ। শনিবার রাঙামাটির মারি স্টেডিয়ামে মারমা সাংস্কৃতিক সংস্থা মাসাসের উদ্যোগে জলকেলি উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। আমরা সবাই চাই, সব জাতিগোষ্ঠী পার্বত্য এলাকায় যারা আছে, আপনারা আমাদের উপর নির্ভর করুন, যে আমরা চাই যে এই এলাকায় শান্তি ফিরে আসুক। আমরা সবাই এক এবং একাকার, কারা বাংলাদেশিরা, আমরা তো সবাই বাংলাদেশে হতে চাই। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ বিদেশি নাগরিকরাও যোগ দেন উৎসবে। জলকেলির পাশাপাশি দিনভর চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংরাই, বৈশু, বিশু, বিহু, সাংক্রাইন, সাংক্রান, পাতা উপলক্ষে মারমা সম্প্রদায় এই জলকেলি উৎসবের আয়োজন করে থাকে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইতিহাসের সেরা নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, আশ্বস্ত করলেন প্রধান উপদেষ্টা। ঐকমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক, নির্বাচনের আগেই সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দাবি। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, বলছে বিএনপি। সংস্কার বিচার ছাড়া নির্বাচন চায় না জামায়াত। রাজধানীতে দলবদ্ধভাবে ছিনতাই, চাঁদাবাজি, অনেকেই দিচ্ছে রাজনৈতিক পরিচয়। চট্টগ্রামে নালায় পড়ে নিহত শিশুর দাফন, পরিবারের শোকের মাতম।
দর্শক, একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন।